স্বামী বিবেকানন্দ, প্রদ্যুৎ গুপ্ত। এই বিলে কি করছিস রে? দেখছি জাত যায় কি না। বিশ্বনাথ ছেলেকে জিজ্ঞাসা করলেন। ভদ্রলোক উকিল, শুধু উকিল নয়, 3 পুরুষের উকিল। হিন্দু মক্কেল, মুসলমান মক্কেল, সব রকমই মক্কেল আসে। হিন্দুদের জন্য হুকোর গলায় কড়ি বাঁধা, মুসলমানদের হুকো ন্যাড়া। হুকোর মধ্যেও জাত ঠিক করে চিহ্ন দেওয়া আছে। মুসলমান মক্কেলেরা মিঠাই আনে, সন্দেশ আনে, বিলেকে দেয়, বিলে সঙ্গে সঙ্গে মুখে ফেলে দেয়। বিশ্বনাথ বাবুর হিন্দু মক্কেলদের এই ব্যাপারটা খুব পছন্দ নয়। হিন্দু হয়ে মুসলমানদের ছোঁয়া খাওয়া এ কেমন কথা? উকিলবাবুও কিছু বলেন না। বিলে সব কথা শোনে, বোঝে না কিছু। ভাবে জাত যায়, জাতটা কি করে যায়, কেমন করে যায়, দেখা চাই। শুনেছে মুসলমানদের হুকোয় মুখ দিলে হিন্দুদের জাত যায়। বিলে তাই সব হুকো টেনে পরখ করছে। ছেলের কাণ্ড দেখে বিশ্বনাথবাবু প্রশ্ন করলেন। বিলে উত্তর দিল। বিবেকানন্দের ছেলেবেলার ডাকনাম বিলে। মা ভুবনেশ্বরী বীরেশ্বর শিবের অর্চনা করে পুত্রলাভ করেন, তাই নাম রেখেছেন বীরেশ্বর। বীরেশ্বর থেকে বিলে। ভালো নাম বিশ্বনাথের ছেলে নরেন্দ্রনাথ। সন্ন্যাস জীবনের দিকে এ পরিবারের ঝোঁক বংশগত। নরেনের পিতামহ দুর্গাচরণ দত্ত নাম যশ অর্থ ভরা সংসার ফেলে মাত্র 25 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন, যেমন করেছিলেন সিদ্ধার্থ, শ্রীচৈতন্য। বিশ্বনাথ দত্ত বিখ্যাত উকিল, যেমন আয় করেন তেমন ব্যয় করেন, মনটিও বড় কোমল। আত্মীয় স্বজন ছাড়াও বহু অনাত্মীয়র তার কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে যায়। হাত পেতে কেউ কখনো বিমুখ হয় না। নরেন যখন বড় হলেন, বুঝলেন বাবার এই কোমলতার সুযোগ নিয়ে আত্মীয়রা মজা লুটছে। নিশ্চিন্ত আরামে নেশা ভাঙ করে আর বিশ্বনাথবাবুর অন্ন ধ্বংস করে। নরেন প্রতিবাদ করলেন, এসবের প্রশ্রয় দেওয়া ঠিক নয় বাবা। এ অলসতাকে প্রশ্রয় দেওয়া ছাড়া আর কিছু নয়। ছেলের কথা শুনে বিশ্বনাথবাবু চুপ করে রইলেন। একটু চুপ করে থেকে বললেন, বিলে, জীবনটা যে বড় দুঃখের, এ কথা বুঝবার মতো বয়স তোর হয়নি। যখন জানবি তখন যারা নেশাভাঙ করে তাদেরও দয়ার চোখে দেখতে হয়। যখন জানবি তখন যারা নেশাভাঙ করে তাদেরও দয়ার চোখে দেখতে হয়। বাবার উদারতা ও মহত্বের কাছে নরেন আত্মসমর্পণ করলেন। বিবেকানন্দের উদারতার গোড়াপত্তন তার পারিবারিক জীবনেই হয়েছিল। বিশ্বনাথ দত্তের শিক্ষা প্রণালী ছিল অভিনব, আধুনিক মনোবিজ্ঞানীদের মতো। কঠোর বাক্য বা শাসনের তাড়না ছিল না। ধীর শান্ত কণ্ঠে শুধু কয়েকটি কথার ইঙ্গিতে তিনি তার ছেলের মনের দরজা খুলে দিতেন। বিচার শক্তিকে সবল ও সক্রিয় করে তুলতেন। একদিন নরেনের কোনো কারণে খুব অভিমান হয়। বাবাকে অভিযোগ করে বলেন, আপনি আর আমার জন্য কি করেছেন? বিশ্বনাথ দত্ত একটু হেসে উত্তর দিলেন, ওই যে দেওয়ালে টাঙানো আয়নাটা আছে, ওই আয়নায় চেয়ে নিজেকে দেখো, তাহলেই বুঝবে কি করেছি। আর একদিন নরেন মায়ের সঙ্গে ঝগড়া করেন। বিশ্বনাথবাবু ছেলেকে কিছু বললেন না। যে ঘরে নরেন বন্ধুদের নিয়ে গল্প করতেন, সেই ঘরের দরজায় লিখে রাখলেন, আজ নরেন তার মায়ের কথা শোনেনি। নরেন ভীষণ লজ্জিত হলেন। অনেক দিন পর্যন্ত একথা তার মনে ছিল। বিশ্বনাথবাবু ছেলেকে বলেছিলেন, দেখো বিলে, সংসারে কোনো ব্যাপারই আশ্চর্য হবি না। এখানে সম্ভব অসম্ভব সব কিছুই হতে পারে না। নরেন আজীবন কথাগুলি মনে রেখেছিলেন। ভুবনেশ্বরীর পরপর 4 মেয়ে, ছেলে নাই। সবাই বলে শিবের আরাধনা করো, শিব ঠাকুরের দয়া হলে ছেলে কোলে আসবে। ভুবনেশ্বরী শিব পূজায় মন দিলেন। বহুদিন কেটে গেল। ভুবনেশ্বরী এক মনে শিবের আরাধনা করছেন। শেষে একদিন স্বপ্ন দেখলেন, স্বয়ং শিব ঠাকুর এসে তাকে বলছেন, তোর পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি,
তোর ঘরে আমি আসব। ভুবনেশ্বরীর ঘুম ভেঙে গেল। হাত জোর করে কপালে ঠেকালেন। ঠাকুর, ভোরের স্বপ্ন যেন সত্যি হয়। ভুবনেশ্বরীর কোল জোড়া ছেলে হলো, চাঁদের মতো ছেলে। চাঁদই বা বলবো কেন, চাঁদ নয়, যিনি চাঁদকে কপালে টিপ করে রেখেছেন সেই মহাদেবের মতো নয়ন ভুলানো রূপ। বড় দুরন্ত ছেলে, যেমন রাগ তেমন জিদ, সামলানো বড় কষ্ট। ভুবনেশ্বরী হাঁপিয়ে ওঠেন। একদিন রাগ করে বলেন, শিব ঠাকুর নিজে না এসে একটা ভূতকে পাঠিয়ে দিয়েছেন। কখন বলতেন, দেখ তুই যে এত জ্বালাচ্ছিস, শিব ঠাকুর সব দেখতে পাচ্ছেন, তোকে আর কৈলাসে ঢুকতে দেবেন না। নরেনের কি হতো কে জানে। একথা শোনার সঙ্গে সঙ্গে একেবারে চুপ, জেদ রাগ কিচ্ছু নাই। একদিন বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। নরেনকে পাওয়া যাচ্ছে না। ভুবনেশ্বরী পাগলের মতো হয়ে উঠলেন। চারিদিকে লোক ছুটল, কিন্তু সন্ধান নাই। কে একজন বলে উঠল, আরে চিলেকোঠার দরজা বন্ধ কেন? সবাই ছুটল চিলেকোঠায়। ভিতর থেকে দরজা বন্ধ। ধাক্কাধাক্কি, ডাকাডাকি, দরজা খোলে না, সাড়া নাই। মায়ের মনে শু থেকে কুটাই আগে ডাক দেয়। ভিড় ঠেলে সামনে এসে ভুবনেশ্বরী বলে উঠলেন, ভাঙো, দরজা ভেঙে ফেলো। আঘাত, লাথি, ধাক্কা, দুমদাম, ধুপধাপ, দরজার খিল ছিটকে গেল। সঙ্গে সঙ্গে আঘাতকারীরাও হুমড়ি খেয়ে পড়ল। নরেন বসে আছে নিশ্চল, নীরব, নিথর, যেন কেষ্টনগরের মাটির গড়া মূর্তি। সামনে রাম সীতার মূর্তি। এত গোলমাল, এত হল্লা, এত শব্দ, 7 বাড়ির ঘুমন্ত লোক জেগে উঠে, কিন্তু নরেনের চৈতন্য নাই। ভুবনেশ্বরী ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বিলে, বিলে তুই বেঁচে আছিস? ছেলে নড়ে উঠল। শিব শিব। মা গায়ের মাথায় মঙ্গল হাত বুলিয়ে দিলেন। এক টুকরো রঙিন কাপড় জোগাড় করে মাজায় জড়িয়ে নিয়েছে। কি হয়েছে? না শিব ঠাকুর সাজা হয়েছে। কি হয়েছে? না শিব ঠাকুর সাজা হয়েছে। বিলে সারা বাড়ি ঘুরে বেড়ায়। ও কি রে, ও কি সেজেছিস? শিব। গম্ভীর উত্তর। মা ছেলের কাণ্ড দেখে হেসে ফেলেন। বেশ, কিন্তু তোমার সাঙ্গপাঙ্গদের ডেকো না যেন। ভুবনেশ্বরী জানেন যে স্বয়ং মহাদেব ছেলে হয়ে তার কোলে এসেছেন। এজন্য বিলে যখন খুব বেশি জেদ বা রাগ করত, 1 ঘটি ঠান্ডা জল শিব শিব বলে মাথায় ঢেলে দিতেন। ছেলেও অমনি ঠান্ডা। কোথায় বা জেদ, কোথায় বা দুরন্তপনা? হবেই তো আশুতোষজি। ধ্যানে বসতে হবে। মুনি ঋষিরা ধ্যান করেন, দেবতারা ধ্যান করেন। ধ্যান করলে ভগবান দেখা দেন। প্রহ্লাদ বলেছেন, ধ্রুব করেছেন। বিলে ধ্যানে বসল। সঙ্গীরাও চোখ বুজে ধ্যানে বসেছে। হঠাৎ ফোঁস শব্দ। ছেলেরা চোখ পিটপিট করে তাকায়। ওর বাবা, মস্ত বড় সাপ, পালা পালা। ধ্যান ফেলে ছেলেরা ছুটে পালায়। বিলে তো আসতে পারেনি, কি হবে? খবর পেয়ে বাড়ির সবাই ছুটে এলো। প্রকাণ্ড সাপ, জাত কেউটে, মস্ত ফনা তুলে বিলের মাথার ওপরে নিশ্চল হয়ে আছে। চেরা জিভটা বারবার করে বাইরে আসছে, আবার মুখের ভেতর চলে যাচ্ছে। চোখ দুটো যেন আগুনের টুকরো। ভয়ে অস্থির। সাপটাকে মারবার উপায় নেই। কি জানি যদি বিলেকে ছোবল দেয়। শিব শিব, ঠাকুর ছেলেকে বাঁচাও। ভুবনেশ্বরীর মনে কান্না গুমড়ে ওঠে। চোখের ওপরে একই দৃশ্য দেখা যায়। সাপটা পলকহীন চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে দেখল, তারপর ধীরে ধীরে ফনা গুটিয়ে চলে গেল। ভুবনেশ্বরী ছেলেকে জড়িয়ে ধরলেন। ঠাকুর বলতেন, নরেন জন্ম থেকেই ধ্যান সিদ্ধ। ধ্যানে বসলেই কপাল থেকে 2 ভুরুর মাঝখান দিয়ে জ্যোতির বিকাশ হতো। নরেন ভাবতেন সবারই বুঝি ওরকম হয়, তাই কিছু বলতেন না। একবার ধ্যান শেষে নরেন চোখ খুললেই দেখতে পান এক দিব্যকান্তি পুরুষ দাঁড়িয়ে আছেন। বোধহয় কিছু বলতে চাইছেন। নরেন ভয় পেয়ে ঘর থেকে ছুটে যেতেন, পিতামহ দুর্গাচরণের মতো। লোকে বলতো, সিমলার দত্তবাড়ি শুধু উকিলের বাড়ি নয়, সাধু সন্ন্যাসীর আখড়া। নরেন বাইরে বন্ধুদের সঙ্গে খেলা করছে। নারায়ণ হরি, এক সন্ন্যাসী এসে সেখানে দাঁড়ালো। বলল, তোমার ধুতি আমাকে দাও। নরেন তখনই নতুন কাপড় খুলে সন্ন্যাসীকে দান করে দিলেন। সন্ন্যাসী সেই কাপড়খানা মাথায় পাগড়ি করে জড়াতে জড়াতে চলে গেল। দুরন্ত দামাল ছেলে পড়ে গিয়ে একদিন কপাল কেটে ফেলল। একটি কাটা দাগ চিরকালের সাথী হয়ে রইল। ঠাকুর বলতেন, ভাগ্যি ওখানটা তোর কেটেছিল, না হলে নরেন পৃথিবী লণ্ডভণ্ড করে দিত। একবার মদন ভস্ম করেছে, আর কাকে ভস্ম করত ঠিক কি? ঠাকুর বলতেন,
নরেন শিবের অংশ নয়, স্বয়ং শিব। কথা হচ্ছে, কথক ঠাকুর রামায়ণ পাঠ করছেন, হনুমানের কদলীবনের বর্ণনা দিচ্ছেন। নরেন এক মনে শুনছেন। কথক ঠাকুর বললেন, হনুমান কদলীবনে থাকেন। তবে আর কি? নরেন উৎসাহে নড়ে বসলেন। তাহলে সেখানে গেলে হনুমানকে দেখা যাবে? কথক ঠাকুর এই খুদে শ্রোতার দিকে তাকিয়ে হেসে বললেন, হ্যাঁ গো, গেলে পাবে বই কি, বাড়ির পাশেই কলাবাগান। নরেন সেখানে যেয়ে চোখ বুজে ধ্যানে বসলেন, হনুমানের জন্য ধ্যান। কিন্তু হনুমান কই? কথক ঠাকুর বললেন, কলাবাগানে থাকে। তাহলে আসছে না কেন? নরেন ক্ষুণ্ণ মনে বাড়ি ফিরলেন। শুনে গুরুজনেরা বললেন, বারে আজ আসবে কি প্রভুর কাছে, অন্য জায়গায় গেছে যে, রামচন্দ্র অন্য জায়গায় পাঠিয়েছেন, কাজ না সেরে আসবে কি করে? সঙ্গত কথা। নরেনের মনে ধরল, রামচন্দ্রের কাজ না করে কি ভক্ত হনুমান আসতে পারে? বাড়িতেই পাঠশালা বসেছে। নরেনের বিদ্যাশিক্ষা আরম্ভ হলো। গুরুমশাই পাঠ দিলে শুনেই নরেনের মুখস্থ হয়ে যায়। গুরুমশাই বলেন, শ্রুতিধর। গোটা মুখবদ্ধ ব্যাকরণটি শুনে শুনে মুখস্থ করে ফেললেন। সন্ন্যাসী হবার শখ ছোটবেলা থেকেই। বন্ধুদের বলতেন, দেখবি আমি বড় হলে ঠিক সন্ন্যাসী হয়ে যাব, দাদুর মতো আমিও সংসার ত্যাগ করব। কোনো নতুন ছেলের সঙ্গে আলাপ হলেই নরেন জানতে চাইতেন তাদের বংশে কেউ সন্ন্যাসী আছে কিনা। পাঠশালায় পড়া শেষ করে নরেন মেট্রোপলিটন স্কুলে ভর্তি হলেন। তখন আর কতটুকু বয়স, 7 কি 8, সব শিখতে রাজি, কিন্তু ইংরেজি নয়। বলেন, ওটা বিদেশি ভাষা, শিখব কেন? অনেক করে বুঝিয়ে রাজি করানো হলো। সবাই আশ্চর্য হয়ে দেখেন নরেন অতি অল্প দিনের মধ্যেই ইংরাজি শিখে ফেললেন। মোটামুটি যে জ্ঞানটুকু নরেনের হলো, উঁচু ক্লাসের ছেলেরাও সেরকম জ্ঞান ছিল না। উঁচু ক্লাসের ছেলেদেরও সেরকম জ্ঞান ছিল না। একদিন ঠিক হলো চিড়িয়াখানা দেখতে যাবে। চিড়িয়াখানা দেখতে যেতে হবে। নবাব ওয়াজিদ আলীর চিড়িয়াখানা সেই মেটে বুরুজে। চাঁদপাল ঘাট থেকে নৌকায় করে যেতে হয়। সঙ্গী সাথীদের সঙ্গে নরেন নৌকায় উঠে বসল। বেশ ভালোই চিড়িয়াখানা দেখে সবাই আবার নৌকায় ফিরে এলো। নৌকো ফিরে চলল চাঁদপাল ঘাটের দিকে। মনের আনন্দে ফিরে আসছে সবাই। কিছুটা পথ আসবার পরে একটি ছেলে খুব অসুস্থ হয়ে পড়ল। সামলাতে না পেরে নৌকার ওপরই বমি করে ফেলল। নৌকার মাঝিরা চোটে লাল। কী রকম ছেলে! এখন এসব কে পরিষ্কার করবে? ছেলেদের কোনো কথা শুনতে চায় না। মাঝিরা মুসলমান, বলল, ওসব কথা হবে না, পরিষ্কার করে দিয়ে তবে বাড়ি যাবে। কে যাবে তোমাদের বমি পরিষ্কার করতে? ছেলেরা ডবল ভাড়া দিতে চাইল, কিন্তু মাঝিদের এক কথা, তা হবে না। ভাড়া বেশি দাও নেব, কিন্তু পরিষ্কার করে দিতে হবে। দলের মধ্যে নরেন সব থেকে ছোট, তাই সেদিকে মাঝিরা নজর রাখেনি। নরেন চুপ করে বসে আছে। নৌকা ঘাটের কাছে আসতে লাফ দিয়ে নেমে ছুটে চলে গেল। মাঝিরা ভাবল, যাকগে, ও তো বাচ্চা ছেলে, তবে এদের ছাড়া হবে না। দূর থেকে নরেন দেখছেন ঘাটের ওপরে দুজন গোরা সৈন্য দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। ঠাকুর বুঝে নৈবেদ্য দিতে হয়। ভাঙা ভাঙা ইংরাজিতে সব কথা বুঝিয়ে নরেন সৈন্য দুটির হাত ধরে টানতে লাগল। সৈন্য দুটিও খুব মজা পেল। হাসতে হাসতে বলল, চল। পুলিশ নয়, একেবারে কোম্পানির দুজন খাস গোরাকে নিয়ে এগিয়ে আসতে দেখে মাঝিরা একদম চুপ। সৈন্যদের কাছে ধমক খেয়ে ছেলেদের ছেড়ে দিল। নরেন্দ্রনাথ যখন স্বামীজি, তখন হাসতে হাসতে বললেন, জানিস, ছেলেবেলায় ডানপিটে ছিলাম বলে এক কানাকড়ি পকেটে না নিয়ে দুনিয়া ঘুরে এলাম। সারা বছর নরেন খেলাধুলায় মত্ত থাকতেন। শুধু পরীক্ষার আগে 3-4 মাস বই নিয়ে বসেন। এই 3-4 মাস যা করেন সারা বছর পরেও অন্য ছাত্ররা তার কাছে যেতে পারে না। ছেলেবেলা থেকে সত্যের প্রতি, ন্যায়ের প্রতি লক্ষ্য স্থির। এজন্য প্রয়োজন হলে পিতামাতার অবাধ্য হতে নরেন দ্বিধা করতেন না। এ শিক্ষা তার পিতৃদত্ত। বিশ্বনাথবাবু বলতেন, যা সত্য বলে জানবে তা কখনোই ছাড়বে না। এজন্য যদি পিতামাতার অবাধ্য হতে হয় তাও হবে। বিশ্বনাথ দত্তের অন্তর ছিল কোমল, হৃদয় ছিল উদার। বংশ বা জাতির মর্যাদা থেকে মানুষের মর্যাদা ছিল তার কাছে বড়। পিতামাতার উপরে নরেনের ভক্তি ছিল অসীম। বলতেন, যে বাবা মাকে শ্রদ্ধা না করে সে মানুষ নয়। ভুবনেশ্বরী বলতেন, সত্য ও পবিত্র থাকবে,
নিজের মর্যাদার সঙ্গে অন্যের মর্যাদাও রাখবে। দরকার হলে কাদার মতো নরম হবে, আবার প্রয়োজনে কঠোর হবে। ভুবনেশ্বরী ছিলেন যেমন তেজস্বিনী তেমনই নির্ভীক। ধ্যানে বসলেই নরেন তন্ময় হয়ে যায়। ঠাকুর বলতেন, ধ্যান সিদ্ধ। এ ভাব সকলের হয় না। বিশ্বনাথবাবু সপরিবারে বাইরে যাচ্ছেন। রেলগাড়ি থেকে নেমে গরুর গাড়িতে অনেকটা পথ যেতে হবে। বিশ্বনাথবাবু গাড়ি ভাড়া করলেন। চারিদিকে অপূর্ব নৈসর্গিক শোভা। নরেন যেন ডুবে গেলেন। জ্ঞান নাই, ধ্যান গম্ভীর, বসে আছেন যেন যোগী ঋষি। রায়পুরে সেবার 2 বছর ছিলেন। রায়পুর থেকে ফিরে এসে প্রবেশিকা পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে পাশ করে নরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। নিজের সমবয়সী বন্ধুবান্ধবদের মধ্যে তিনি ছিলেন সকল বিষয়েই অদ্বিতীয়। কি খেলাধুলা, কি পড়াশোনা, কি গান বাজনা। গানে দক্ষতা ছিল অসামান্য। মনটি যেমন সরল, দেহটিও তেমনি সরল। প্রেসিডেন্সি কলেজে নরেন্দ্রনাথ 1 বছর ছিলেন। 1 বছর পরেই জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে চলে যান। লেখাপড়ায় এ সময় খুব মনোযোগী হয়ে উঠলেন। মেট্রোপলিটন ইনস্টিটিউশনে একজন শিক্ষকের বিদায় উপলক্ষে নরেন্দ্রনাথের ইংরাজি বক্তৃতা শুনে সুরেন্দ্রনাথ ব্যানার্জি মুগ্ধ হয়ে যান। যথাসময়ে নরেন্দ্রনাথ গ্র্যাজুয়েট হয়ে ওকালতি পড়া শুরু করেন। ওকালতি তাদের বংশগত পেশা। কিন্তু এ সময়ই বিশ্বনাথ হঠাৎ মারা যান। নরেন্দ্রনাথ অর্থকষ্টে পড়ে পড়া ছেড়ে দিলেন। বিশ্বনাথ যেমন আয় করতেন তেমন ব্যয় করতেন বলে কিছু সঞ্চয় রেখে যেতে পারেননি। নরেনের কলেজ জীবনে অন্য কোনো ছাত্র কোনো বিষয়েই তার সমকক্ষ ছিল না। ছাত্র সমাজে তাকে নেতা বলে মেনে নিয়েছিল। স্কুলের ডানপিটে ছেলে কলেজে এসে ভিন্ন পথ দিলেন, একাগ্রভাবে পড়াশোনায় মন দিলেন। প্রায় সব বিষয়ই সবসময় বই নিয়ে কাটাতেন। দর্শন, গণিত, জ্যোতিষ ছিল তার প্রিয় বিষয়। তার অসামান্য স্মৃতিশক্তির বিকাশও এই সময় হতে থাকে। স্মৃতির পাশাপাশি ছিল অসাধারণ মেধা। একবার পড়লে আর ভুলতেন না। কাব্য ও দর্শন পড়ার সময় নরেন্দ্রনাথের মনে সত্য লাভের আকাঙ্ক্ষা দেখা দিল। সত্যকে জানবার জন্য দর্শনের মধ্যে আরও ডুবে গেলেন। বিএ পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন। কঠোর ব্রহ্মচারীর মতো জীবনযাপন করছেন। মাঝে মাঝে পড়ার ঘরে গানের আসর বসে। এসবের মধ্যেও অর্ধেক রাত কেটে যায় ধ্যানে, সত্যানুসন্ধানে। সাধু সন্ন্যাসী দেখলেই আলাপ করেন। উদ্দেশ্য সত্যকে জানা। রেভারেন্ড হোস্টিংস সাহেব বলেছেন, আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এমন একটি ছাত্র আমি দেখিনি। এমনকি জার্মান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যেও না। এই ছেলেটি জগতে নাম রেখে যাবে।